ফার্মাকোকাইনেটিকের আজকের আমাদের শেষ প্যারামিটার দ্যাট ইজ এক্সক্রিশন অফ ড্রাগ, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আলোচনা যাওয়ার আগে আমি ফার্মাকোকাইনেটিকের আমরা কি কি পড়েছিলাম, আচ্ছা তার আগে একটু বলতে চাই যে ক্লাস মাস্ট পড়ে, কেন মাস্ট পড়ে? টু সেন্ড দ্য মেসেজ। কি মেসেজ? দিস ইজ দ্য ভ্যাকসিন। আচ্ছা, তো আমরা বলছি যে ফার্মাকোকাইনেটিক্স আমরা একটা একটা করে প্যারামিটার কোনো ক্লাসের আমরা হয়তো দুটো ভিডিও, কোনো ক্লাসের 3টা ভিডিও এভাবে করে করেছি, তো ছোট ছোট ভিডিও আকারে দেওয়ার জন্য। তো লাস্ট প্যারামিটার দ্যাট ইজ দ্য এক্সট্রেশন অফ দ্য ড্রাগ। এক্সট্রেশন বলতে আমরা বুঝি রিমুভাল অফ সিস্টেমিক্যালি অ্যাবজর্ব ড্রাগ, এটাকে আমরা বলি এক্সট্রেশন। হ্যাঁ, এক্সট্রেশন বলতে অ্যাকচুয়ালি বোঝা যায় ইরিভার্সিবল লস অফ ড্রাগ ফ্রম দ্য বডি। আর এলিমিনেশন, আরেকটা টার্ম কি এলিমিনেশন, সেটা বলতে আমরা বুঝি যে ইরিভার্সিবল লস অফ প্যারেন্ট ড্রাগ বাই মেটাবলিজম অ্যান্ড অর এক্সট্রেশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ফার্মাকোকাইনেটিক দ্যাট ইজ হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, যখন একটা ড্রাগ কনজিউম করা হয় তখন এর এই ড্রাগের প্রেক্ষিতে আমাদের বডি কি রেসপন্স করছে সেটাকেই আমরা সিম্পলি কি বলি, ফার্মাকোকাইনেটিক, তাই তো? তাহলে কি করে বডি? দ্যাট ইজ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর বায়োট্রান্সফরমেশন অ্যান্ড এক্সট্রেশন। তাহলে আমরা এইভাবে শেষ প্যারামিটার আজকে যেটা আলোচনা করব, তার আগে অ্যাজ এ হোল আমরা একটু কি বলেছিলাম এই ফার্মাকোকাইনেটিক নিয়ে সেটা অ্যাট এ গ্লান্স দেখে যাই। যে ড্রাগ যখন আমরা কনজিউম করি, ড্রাগে আমরা বলছি যে ড্রাগ আমরা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করতে পারি, ট্রিটমেন্ট পারপাসে, হ্যাঁ, তারপরে কি তোমার কন্ট্রোল, প্রিভেনশন, বিভিন্ন পারপাসে এই ড্রাগকে যখনই আমি দেই, ডিপেন্ডস আপন দ্য রুট, আমি এটা এন্টারল না প্যারেন্টাল কোন রুটে দিচ্ছি সেভাবে আমরা ভাগ করে নিয়েছিলাম ড্রাগকে। যদি আমি এন্টারল রুটে দেই তাহলে এটা সলিড নাকি লিকুইড, যদি সলিড মানে সলিড বা লিকুইড কোন ফর্মে, এই ফর্মের উপর ডিপেন্ড করে তার কি প্যারামিটারগুলো ছিল ফার্মাকোকাইনেটিকের। হ্যাঁ, এভাবে আমরা আস্তে আস্তে স্টেপ ওয়াইজ পড়েছি। যদি সলিড হয় তাহলে এটার ডিসইন্টিগ্রেশন এবং ডিসলিউশন ফেজ পার হয়ে এসেছে। ডিসইন্টিগ্রেশন তার মানে সলিড ড্রাগ যদি ট্যাবলেট হয়ে থাকে তাহলে এটা ছোটো ছোটো পার্টিকেলে আগে ভাগ হয়েছে, তারপর ডিসলিউশন দ্যাট ইজ এটা ডিসলভ হয়ে গিয়েছে সলভেন্টের কোনো, যেমন ইন্টেস্টাইনাল ফ্লুইড, ওয়াটার, এগুলোর সাথে ডিসলভ হয়ে তারপরে সেই ডিসলভ ড্রাগ অ্যাবজর্ব হয়েছে। হ্যাঁ, অ্যাবজর্ব হয়ে তারপর এটা ব্লাড ভেসেলে গিয়েছে, কোথাও পোর্টাল ভেসেলে, দেন ইট গোজ টু দ্য লিভার ফর মেটাবলিজম দ্যাট ইজ বায়োট্রান্সফরমেশন। আচ্ছা, এখানে মেইন সাইট অফ ফর মেটাবলিজম, তারপরে এটা লিভারে মেটাবলাইজ হওয়ার পরে এটা এক্সট্রেশন হয়েছে। যেই সাবস্টেন্স আমি দিয়েছিলাম লিপিড সলিবল, দেন এর মলিকুলার অল্টারেশন হয়েছে দ্যাট ইজ বায়োট্রান্সফরমেশন, ওয়ান ফর্ম থেকে ড্রাগ চেঞ্জ হয়েছে আলাদা ফর্মে দ্যাট ইজ ওয়াটার সলিবল, মেক ইট ওয়াটার সলিবল ফর এক্সট্রেশন বা দ্য কিডনি। এভাবে ওয়াটার সলিবল ড্রাগগুলো আমরা পড়েছিলাম, যে ফার্মাকোকাইনেটিক প্যারামিটার আমরা এভাবে পড়েছি। আর যদি আমরা প্যারেন্টাল দিয়ে থাকি তাহলে এখানে তো ডিসইন্টিগ্রেশন ডিসলিউশনের প্রশ্নই আসে না, কারণ প্যারেন্টাল আমি কি দিচ্ছি, লিকুইড। হ্যাঁ, আচ্ছা, যেমন আমি সিরাপ বা যা কিছু দিচ্ছি, ওরালও দিতে পারি। হ্যাঁ, তাহলে এন্টারাল রুটে আমি সিরাপ দিচ্ছি, লিকুইড বা ট্যাবলেট দিচ্ছি সলিড ফর্মে, যদি এটা সলিড হয়ে থাকে ডিসইন্টিগ্রেশন ডিসলিউশন, কিন্তু প্যারেন্টাল দ্যাট ইজ আদার দ্যান এন্টেরন আমি মুখে ছাড়া অন্য রুট ইউজ করছি, তাই তো? আচ্ছা, সেইখানে আমি যখন দিচ্ছি তাহলে কি কি স্টেপগুলো নাই, তার ডিসইন্টিগ্রেশন ডিসলিউশন নাই। আচ্ছা, সেটা কি হচ্ছে তাহলে সার্কুলেট তোমার লিকুইড ফর্মটা ড্রাগের গিয়ে এই ফার্মাকোকাইনেটিকের এই প্যারামিটারগুলো বডিতে যেভাবে স্টেপ ওয়াইজ আমরা পড়েছি আর কি, এইগুলো ফলো করে আসছি। আচ্ছা, এখন আমরা বলছি যে দিস ইজ দ্য লাস্ট প্যারামিটার দ্যাট ইজ এক্সট্রেশন। আমরা বলছি যে এক্সট্রেশন দ্যাট ইজ irreversible loss of drug from body, আর elimination হচ্ছে যে irreversible loss of parent drug by metabolism and or excretion। তো এখন আমরা আজকে এই ভিডিওর আলোচনায় যেগুলো পড়বো সেগুলো একটু হেডলাইন আকারে আমরা লিখে নিয়েছি, যে পাথওয়েস অফ ড্রাগ এক্সট্রেশন, কী কী পাথওয়ে আছে, মেজর রুটস, যেমন এর মধ্যে আমরা রেনাল, হেপাটোবিলিয়ারি,
pulmonary. These are the major route, and other routes are minor routes যদি আমরা বলি তাহলে saliva, sweat, tears, breast milk, vaginal fluid, hair and nails, হ্যাঁ এগুলো দিয়েও ড্রাগের এক্সক্রিশন হয়। আচ্ছা, তো এখন বলা হচ্ছে যে এই ড্রাগটা বডিতে আমি দিলাম, সেটা অ্যাবজর্ব হলো, তারপরে ডিস্ট্রিবিউট হলো, তারপর কি এটা এখন বায়োট্রান্সফরমেশন হলো, হওয়ার পরে এর এক্সক্রিশন দরকার। কেন এক্সক্রিশন দরকার? যদি এই ড্রাগটা বডিতে থেকে যায় তাহলে কি হবে? টক্সিসিটি তৈরি হবে। এই জন্য একে মলিকুলার অল্টারেশন করে বডি থেকে এক্সট্রেটেড আউট করে দিতে হবে। কেন? ড্রাগ বডিতে তো তুমি ডিজিজ পারপাস, এই জন্যই আমরা ড্রাগ দিয়েছি বডিতে। এখন বডি থেকে এক্সট্রেশন হওয়ার দরকার কি? কারণ কি ড্রাগ ইজ ইউজফুল পয়জন। হ্যাঁ, তাহলে এই যে এক্সোজেনাসলি একটা পয়জন দেওয়া হয়েছে বডিতে, এর অবশ্যই কি এক্সট্রেশন দরকার, এর এলিমিনেশন দরকার। সো ফার্মাকোকাইনেটিকের প্যারামিটারগুলোর মধ্যে যদি আমরা বলি যে ইম্পর্টেন্ট প্যারামিটার, তাহলে আমরা বলবো যে দিস ইজ এক্সট্রেশন। আচ্ছা, এখন এই যে pathway of excretion আমরা বললাম যে মেজর রুট ইনক্লুডস রেনাল, হেপাটোবিলিয়ারি অ্যান্ড পালমোনারি। হ্যাঁ, তাহলে এই রুটগুলোর এক্সক্রিশনের জন্য যতগুলো পাথওয়ে আছে তার মধ্যে প্রথম দ্যাট ইজ দ্য, যে ড্রাগটা যদি ওয়াটার সলিউবল হয় তাহলে ইট গোজ টু দ্য রেনাল রুট, দ্যাট ইজ কিডনি দিয়ে যাবে, হ্যাঁ এক্সক্রিশন হবে। তাহলে প্রসেস ইনভলভ ইন ড্রাগ এক্সক্রিশন থ্রু কিডনি কি কি আছে প্রসেস রেনাল এক্সক্রিশনে? গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এগুলো আসলে ফিজিওলজির এতে সবাই জানে, এই জন্য আমি এগুলো ছবি আঁকিনি, আমি সব ছবি আঁকার চেষ্টা করি, এটা আঁকি নাই কারণ এটা ফিজিওলজি থেকে সবাই জানে। আচ্ছা, glomerular filtration, that is the passive process, tubular reabsorption, that is active and passive process, and tubular secretion, this is the active process. এখন কোন কোন ড্রাগ কোন কোন প্রসেসে যায় সেগুলো যে জরুরি হচ্ছে যে আমি এটা জানি কিনা। হ্যাঁ, এই কিছু ড্রাগ যেমন কোন কোন প্রসেসে যাবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন এই প্যাসিভ প্রসেসে কোন কোন ড্রাগ যায়, টিউবুলার রিঅ্যাবজর্পশন কোনটা হয়, টিউবুলার সিক্রেশন কোনগুলো হয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো আমরা জেনে রাখবো। আচ্ছা, যেমন যদি একটা ড্রাগের গ্লোমেরুলার ফিল্ট্রেশন সেই ড্রাগগুলোরই হয় যাদের সাইজ বিলো 300 ডাল্টন। কনসেন্ট্রেশন মানে এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর গ্লোমেরুলার ফিল্ট্রেশন ডিপেন্ড করে ড্রাগের। হ্যাঁ, যেমন একটা বললাম কি সাইজ, এটা হতে হবে কত? বিলো 300 ডাল্টন। তারপরে যেটা ডিপেন্ড করবে কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন প্লাজমা, দেন প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ দ্য ড্রাগ, হ্যাঁ রেনাল ব্লাড ফ্লো, টোটাল ব্লাড ভলিউম, দ্যাট ইজ যদি পেশেন্ট শকে থাকে তাহলে ড্রাগের এক্সক্রিশন কম হবে। তারপরে হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইন গ্লোমেরুলাস, দেন এনি প্যাথোলজিক্যাল কন্ডিশন ইন দ্য বডি লাইক হার্ট ফেলিওর, হ্যাঁ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, তারপর তোমার ম্যালনিউট্রিশন হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, গ্লোমেরুলার এই অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশনের প্যাসিভ প্রসেসে ফ্রি ড্রাগ তোমার অসমোটিক ডায়ারেটিক, হ্যাঁ ম্যানিটল, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এগুলো ছাড়া ডিগক্সিন, তারপরে তোমার ইথামিউডল, হ্যাঁ এইগুলো কিছু কিছু ড্রাগ যায়। টিউবুলার রিঅ্যাবজর্পশন যেটা বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, হ্যাঁ এখানে তোমার পটাশিয়াম স্পাইরিন ডায়ারেটিক, স্পাইরোনোল্যাকটন, তারপর তোমার অ্যাসপিরিন, ভিটামিন, এগুলো কিছু যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা জানি যে টিউবুলার রিঅ্যাবজর্পশন যেটা যেন ড্রাগ ফিল্টার হওয়ার পরে অলমোস্ট 99% ফিল্ট্রেট। হ্যাঁ, যখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন হলো, ফিল্টার হওয়ার পরে রিঅ্যাবজর্পশন, মানে এটা কি কখন একটা জিনিস রিঅ্যাবজর্ব হয়? টিউবুলার রিঅ্যাবজর্পশন মানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের অলমোস্ট 99% যে ফিল্ট্রেট সেটা রিঅ্যাবজর্ব হয়। হ্যাঁ, তাহলে বডিতে যখন একটা জিনিস তুমি দিয়েছো এই তখন এই বডিতে সার্কুলেশনে যাওয়ার পরে এটা কিডনি দিয়ে যাওয়ার সময় একবার আবার কি রিঅ্যাবজর্ব, একবার অ্যাবজর্ব হয়েছে এখানে আবার কি রিঅ্যাবজর্ব হচ্ছে। কেন? কারণ বডি মনে করছে যে এটা বডিতে থেকে যাওয়া দরকার। হ্যাঁ, তাহলে এরকম কিছু কিছু ড্রাগ এই বডি এইখানে গিয়ে কিডনির রিঅ্যাবজর্পশন এই ফেজে রিঅ্যাবজর্ব হয়ে আসে আবার বডিতে। হ্যাঁ, আফটার ফিল্ট্রেশন অলমোস্ট 99% filtrate is reabsorbed in the kidney tubules and creates a concentration gradient
টু ফ্যাসিলিটেট দ্য টিবিউলার রিঅ্যাবজর্পশন। এই রিঅ্যাবজর্পশনটা হলো পিএইচ ডিপেন্ডেন্ট। যদি অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক ইউরিনে হয় তাহলে মোর অ্যাবজর্পশন হবে, যদি অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন ইউরিনে হয় তাহলে লেস অ্যাবজর্পশন, মোর এক্সক্রিশন হবে, এরকম আর কি। হ্যাঁ, এখন আরেকটা কি আমাদের রেনাল স্টেশনের, দ্যাট ইজ দ্য tubular secretion. This is the active process also. Acidic drug, that is salicylic acid, penicillin, এইগুলো, তারপরে তোমার বেসিক ড্রাগ থায়াজাইড, ডায়াবেটিক্স, অ্যামফেটামিন, মরফিন, প্যাথিডিন। এখন বলা হচ্ছে যে দুটো ড্রাগ আমি একসাথে দিলাম। আচ্ছা, এই দুটো ড্রাগ আমি যদি একসাথে দেই, দুটো টিবিউলার সিক্রেশনে গিয়ে একটা আরেকটার সাথে কম্পিট করে একটা ড্রাগের হাফ লাইফ বেড়ে যায়। যেমন এই পেনিসিলিনের সাথে যদি আমি প্রোবেনিসিড দিই, তাহলে পেনিসিলিন এর সাথে প্রোবেনিসিড টিবিউলার সিক্রেশনে গিয়ে একটা আরেকটার সাথে কম্পিট করার ফলে প্রোবেনিসিড বের হয়ে যায়, পেনিসিলিন বডিতে থেকে যায়। হ্যাঁ, এভাবে আমরা কি we can use the prolonged action of penicillin by inhibiting its tubular secretion, by applying probenecid. আচ্ছা, যখন কিনা একটা ড্রাগ বডি থেকে বের হওয়ার, মানে আমি চাচ্ছি কি একটা ড্রাগ যে বডিতে এক্সট্রেশনটা বাড়াতে চাই, একটা ড্রাগের এক্সট্রেশন আমি বডিতে বাড়াতে চাই, তাহলে কি করব? হ্যাঁ, কি করতে পারি আমি? প্রথম হচ্ছে যে তাকে আমি বলতে পারি প্লেন্টি ইনটেক অফ ওয়াটার সলিউবল ড্রাগ থ্রু দ্য কিডনি চলে যাবে। ইউজ অফ ডায়াবেটিক, আমি ডায়াবেটিক্স দিয়ে, ডায়াবেটিক্স মানে থার্ড ইয়ারে যদি না পড়ে থাকে, তাহলে না পড়ে থাকলে এই টার্মটার সাথে সবাই অন্তত পরিচিত বলে আমি মনে করি, এতদিনে পড়া হওয়ার কথা সিরিয়াস। আচ্ছা, তারপরে আইভি ইনফিউশন অফ স্যালাইন, প্লাজমা আর ব্লাড, সেটা দিয়েও আমি কি রেনাল এক্সটেশন বাড়াতে পারি ড্রাগের। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য চেঞ্জিং অফ পিএইচ অফ দ্য ইউরিন, দ্যাট ইজ আমরা বলি, এটাকে আমরা কি বলি? আয়ন ট্র্যাপিং। হ্যাঁ, আচ্ছা, আয়ন ট্র্যাপিং, তাহলে উই আর ডিসকাসিং অ্যাবাউট হাউ উই ক্যান increase the excretion of the drug. আমরা বললাম যে plenty intake of water, we can use the diuretics. তারপরে আমরা বলছি যে কি চেঞ্জিং দ্য পিএইচ অফ দ্য ইউরিন, দ্যাট ইজ আমরা বলি আয়ন ট্র্যাপিং। হ্যাঁ, তারপরে আয়ন ট্র্যাপিং ছাড়াও আমরা আইভি ইনফিউশন যদি স্যালাইন, প্লাজমা, ব্লাডের করি, তাহলেও আমরা এক্সট্রেশন ড্রাগের বাড়াতে পারি, তাই তো? আচ্ছা, এখন এই আয়ন ট্র্যাপিং যেটা, সেটা একটু ছোট করে আয়ন ট্র্যাপিং। হ্যাঁ, আমি কোথায় লিখি, এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয় বা হয়তো রিটেন কোশ্চেনে ছোট করে আসলো, তাহলে আয়ন ট্র্যাপিং জিনিসটা কি, এটা একটু জেনে নিলে ভালো। তো আমরা বলছি যে অ্যাসিডিক ড্রাগ ক্যান বি এক্সট্রেটেড মোর। অ্যাসিডিক ড্রাগ একটু আগে বললাম যে কি, ধরো ফেনোবারবিটন। হ্যাঁ, তাহলে আমি অ্যাসিডিক এই ড্রাগটার এক্সট্রেশন চাচ্ছি ফেনোবারবিটনের, তাহলে ড্রাগ অ্যাসিডিক, আমি এখন ইউরিনকে অ্যালকালাইন করব কি দিয়ে? বাই সোডিবাইকার্ব। তাহলে ড্রাগ যদি অ্যাসিডিক হয়, we can make the urine alkaline by applying sodibicarb, decrease its reabsorption. আচ্ছা, যদি ড্রাগ অ্যালকালাইন হয়, অ্যালকালাইন ড্রাগের নাম আমি একটু আগেই বলেছি, ধরো মরফিন। হ্যাঁ, মরফিন, প্যাথিডিন, ক্যান বি এক্সট্রেটেড মোর বাই মেকিং দ্য ইউরিন অ্যাসিডিক। কি দিব? অ্যামোনিয়াম ক্লোরাইড। এই প্রসেসটাকে বলা হয় আয়ন ট্র্যাপিং। এটা কি তোমার ইয়েতে আছে, লিপিং কার্ডে আছে, ছোট করে একটু এখান থেকে পড়ে নিলেও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, we are discussing about the various routes of drug administration, drug extraction. তাহলে আমরা বলছি যে কি মেজর রুট, আমরা বললাম রেনাল রুট। হ্যাঁ, আচ্ছা, দ্যাট ইজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিবিউলার রিঅ্যাবজর্পশন অ্যান্ড টিবিউলার সিক্রেশন। আচ্ছা, এখন যদি এই যে তোমার রেট অফ এই যে এক্সটেনশন, এই যে রেট অফ এক্সটেনশন একটা ড্রাগের, এটা ইনফ্লুয়েন্স করে দ্য ডিউরেশন অফ দ্য ড্রাগ। ইফ দ্য ড্রাগ ইজ এক্সট্রেটেড স্লোলি, হ্যাঁ, দেন the concentration of the drug in the body is maintained, and the effects of the drug will continue for longer period. তো সেটা ভালো হবে না, বডির জন্য খুবই স্বাভাবিক, সেটা আমরা এক্সপেক্ট করি না। হ্যাঁ, আচ্ছা,
এখন এই জন্যই কি আমরা বলছি যে মেজর রুট দ্যাট ইজ দ্য রেনাল এক্সটেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলারি অ্যাবজর্পশন অ্যান্ড টিউবুলার সিক্রেশন, এইভাবে ড্রাগ বডিতে এই রেনাল স্টেশন এইগুলো ফলো করে বডি থেকে চলে যায়। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট ইজ দ্য হেপাটোবিলিয়ারি। হ্যাঁ, হেপাটোবিলিয়ারি যেমন এই রুটে কি কি যায়, যেগুলো ড্রাগ কোনো তোমার আনকনজুগেটেড থেকে গেল বা কোনো কারণে কারোর সাথে কনজুগেট করতে পারে নাই, তারা কি বিলিয়ারে এই বাইলের সাথে কনজুগেট বাইলের সাথে যুক্ত হয়ে এটা তখন ফিকাল রুটে চলে যায়। হ্যাঁ, তো এই হেপাটোবিলিয়ারি এক্সটেশনে ড্রাগগুলো কি কি যায়, সেগুলোর কিছু ড্রাগের নাম যেগুলো ইরাইথ্রোমাইসিন, হ্যাঁ, অ্যাম্পিসিলিন, রিফাম্পিসিন, টেট্রাসাইক্লিন আছে, তারপরে তোমার ভিকোরিয়াম আছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলো হেপাটোবিলিয়ারি এক্সটেশন হয়। হ্যাঁ, তো এখন হেপাটোবিলিয়ারি এক্সটেশনে একটা ইম্পর্টেন্ট টার্ম আমাদের এখানে শিখতে হয়, দ্যাট ইজ এন্টারোহেপাটিক ডিসাইক্লিন। হেপাটিক সাইক্লিং আর ডিসাইক্লিং যেটাই বলি। হ্যাঁ, এই টার্মটার সাথে আমাদের একটু পরিচিত হয়ে যায়। কিন্তু কি এন্টারো, দ্যাট ইজ এন্টেরন থেকে হেপাটিক, এখানে রিসাইকেল হবে। জিনিসটা কি, যে যদি আমি রিসাইক্লিং পাথওয়ে একটা চিন্তা করি, দ্য রিসাইক্লিং পাথওয়ে ফ্রম ইন্টেস্টাইন টু লিভার via the portal vein and back to the intestine via the bile duct, তাহলে এই যে সাইকেলটা রিসাইকেল হওয়া, এটাকে আমরা বলি এন্টারোহেপাটিক রিসাইক্লিং। ড্রাগ আন্ডারগোয়িং মানে এন্টারোহেপাটিক রিসাইক্লিং, এখানে কিছু কিছু ড্রাগ আছে যারা কিনা এন্টারোহেপাটিক রিসাইক্লিংয়ে যায়, সরি ইন্টারহেপাটিক ডিসাইক্লিংয়ে যায়, যে একটু আগে বললাম যে বিলিয়ারি এক্সটেশন হয় কি কি ড্রাগ, মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, আচ্ছা, তারপর ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপরে ইন্টারহেপাটিক ডিসাইক্লিংয়ে যায় কার্ডিয়াক গ্লাইকোসাইডস। হ্যাঁ, এইরকম। তো এখন ধরো কোনো ড্রাগ আমরা কনজিউম করলাম, ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্ব হলো, দেন লিভারে গিয়ে এটা ড্রাগ গ্লুকোনাইড কমপ্লেক্স তৈরি করলো। এই ড্রাগ গ্লুকোনাইড কমপ্লেক্সটা সিক্রেটেড হবে কোথায়, ইনটু বাইল। এখন এখানে আমরা সবাই জানি বিটা গ্লুকুরোনাইডেস এনজাইম দিয়ে এটা ড্রাগ প্লাস গ্লুকুরোনিক অ্যাসিডে কি ডিসোসিয়েট হয়। এই যে ড্রাগ, যেটা কিনা বিটা গ্লুকুরোনাইডেস এনজাইম দিয়ে ড্রাগ এবং গ্লুকুরোনিক অ্যাসিড আলাদা হয়ে গেল, এই ড্রাগটা আবার পোর্টাল ভেইন দিয়ে লিভারে যাবে। এই যে রিসাইক্লিং হওয়াটা, এটাকে আমরা বলছি কি এন্টারোহেপাটিক রিসাইক্লিং। তো এই এন্টারোহেপাটিক রিসাইক্লিং একটু লিখে আমি বক্স করলাম কেন, কারণ এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। আচ্ছা, যেমন আয়রন ট্র্যাপিং একটু করে লিখেছি, এন্টারোহেপাটিক। আচ্ছা, এই লেকচারের সাথে ভিডিওর ইয়েতে কমেন্ট সেকশনে লেকচারের পিডিএফটা দেওয়া থাকবে, এখানে এগুলোর ছোট ছোট করে লেখা আছে। আশা করি স্টুডেন্ট বুঝতে কোনো সমস্যা হলে এগুলো পড়ে নিলে আশা করি আর সমস্যা হবে না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি আমার প্রতি লেকচারে বলি, গো থ্রু বুকস। কোনো আমি একটা লেকচার পিডিএফ দিলাম, ইটস নট এনাফ। কোনো হ্যান্ড আউট এটা কখনোই বইয়ের সাবস্টিটিউট হতে পারে না। এখানে জাস্ট হেডলাইনগুলো বলা থাকে। আচ্ছা, বই পড়তে হবে। তো তাহলে এন্টারোহেপাটিক রিসাইক্লিং আমরা বলছি যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। হ্যাঁ, এন্টারোহেপাটিক সাইক্লিং বা বিলিয়ারি এক্সটেশনের ইম্পর্টেন্স কি অনেক সময় জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, স্মল অ্যামাউন্ট অফ ড্রাগ ক্যান হ্যাভ প্রলং অ্যাকশন, হ্যাঁ, থ্রু দিস সাইকেল, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তারপরে তুমি ইম্পর্টেন্স হিসেবে বলতে পারো এক্সট্রেশন অফ সাম ড্রাগস লাইক টেট্রাসাইক্লিন থ্রু বাইল ক্যান বি ইউজড টু ট্রিট দ্য ইনফেকশন অফ বিলিয়ারি ট্রি। আর ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা বলি, তাহলে এন্টারহেপাটিক সাইকেল মে লিড টু ড্রাগ ইনডিউস টক্সিসিটি। হ্যাঁ, ড্রাগ ইনডিউসড মানে এই সাইকেলের মধ্যে থেকেই যাচ্ছে, তাহলে কি টক্সিসিটি বেশি হবে। আচ্ছা, তারপরে আমরা বলছি যে ফিকাল ড্রাগ আবার যেতে পারে তোমার, তাহলে রেনাল গেল, হেপাটোবিলিয়ারি, দেন পালমোনারি। আচ্ছা, পালমোনারি যেমন ধরো তোমার ভোলাটাইল অ্যান্ড গ্যাসিয়াস, যেমন ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্টস, তারপরে অ্যালডিহাইড, অ্যালকোহল, এগুলো এই পালমোনারি দ্যাট ইজ রেসপিরেটরি এক্সক্রিশনে যায়। হ্যাঁ, রেসপিরেটরি মানে তোমার জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট যেগুলো ভোলাটাইল অ্যান্ড গ্যাসাস, প্যারালডিহাইড, অ্যালকোহল, হ্যাঁ, এক্সট্রেটেড বাই সিম্পল ডিফিউশন উইথ এক্সপাইরেশন। আচ্ছা, তারপরে আমরা বলেছি যে আরও কিছু কিছু রুট আছে, সালাইভা, সোয়েট, টিয়ার্স, ব্রেস্ট মিল্ক, হ্যাঁ, ভ্যাজাইনাল ফ্লুইড, হেয়ার, নেলস, এরকম। তো এর মধ্যে সবগুলো রুটেই আসলে ইম্পর্টেন্ট। ফার্মাকোকাইনেটিক্সের আমরা যেটা বলি যে প্রথমে হয়তো যেটা বললাম যে এই ফার্মাকোকাইনেটিক্সের প্যারামিটারের মধ্যে ইম্পর্টেন্ট প্যারামিটারই হলো এক্সটেশন। কেন? একটা ড্রাগ
বডিতে থাকা মানেই পয়জন থাকা, এটাকে অবশ্যই বডি থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, তো কোন কোন রুটে ড্রাগ এক্সটেশন হয় এটাও ভাইবার একটা কমন কোশ্চেন হতে বললো যে মেট্রোনিডাজল কি কি রুটে এক্সটেশন হয়, বা তোমাকে কোশ্চেন করা হলো যে স্যালিভারি রুটে যায় ড্রাগের নাম বলো, ব্রেস্ট মিল্কে যায় এরকম ড্রাগের নাম বলো, হ্যাঁ, অথবা ভ্যাজিনাল ফ্লুইডে যায় ড্রাগ, সোয়েটিং সালাইভার সঙ্গে ড্রাগ যায় ড্রাগের নাম জানো নাকি? হ্যাঁ, আচ্ছা, এই দিয়ে হয়তো জেনারেল ফার্মা কোশ্চেন শুরু হলো। আচ্ছা, এখন আমরা যদি ব্রেস্ট মিল্ক এটাকে ধরি যে এই রুটে কোন কোন ড্রাগ যায়, তাহলে লিপিড সলিবল ড্রাগ, হ্যাঁ, যা সিম্পল ডিফিউশনে যায়, যেমন ভিটামিনস, মরফিন, নিকোটিন, ফেনোবারবিটন, টেট্রাসাইক্লিন, এগুলো এই ব্রেস্ট মিল্কের মাধ্যমে এক্সট্রেশন হয়। ব্রেস্ট মিল্কের পিএইচ হলো 6.5। সো অ্যালকালাইন ড্রাগ আর এক্সট্রেটেড থ্রু মিল্ক অ্যান্ড অ্যাসিডিক ড্রাগস আর রিঅ্যাবজর্বড। আর কি বললাম, লিপিড সলিবল ড্রাগগুলো যায়। যদি মাদার কনজিউম করে কোনো সিএনএস ডিপ্রেশন ড্রাগস, কথাটা খেয়াল করতে হবে, সিএনএস ডিপ্রেশন ড্রাগ মানে কি লিপিড সলিবল। তাহলে আমরা বলছি যে লিপিড সলিবল ড্রাগগুলো যায়। ডিসকাসিং অ্যাবাউট দ্য ড্রাগ এক্সট্রেটেড বাই ব্রেস্ট মিল্ক, হ্যাঁ, আমরা বলছি যেটার পিএইচ 6.5 ব্রেস্ট মিল্কের। তাহলে মাদার, ল্যাকটেটিং মাদার যদি সিএনএস ডিপ্রেশন ড্রাগ কনজিউম করে, দ্যাট ইজ দ্য লিপিড সলিবল drug, and by the breast milk it goes to the baby, it depresses the CNS of baby. হ্যাঁ, আবার যেমন ধরো ব্রেস্ট মিল্কের সাথে টেট্রাসাইক্লিন যায়, তো টেট্রাসাইক্লিন যখন ব্রেস্ট মিল্কের মাধ্যমে বেবির মধ্যে যায়, আমরা বলেছি আগের ক্লাসে কাইনেটিক্সের অন্যান্য প্যারামিটার পড়ার সময় আমরা বলেছি, স্পেশালি ইন দ্য ক্লাস অফ ডিস্ট্রিবিউশন, কিছু কিছু ড্রাগের অ্যাফিনিটি থাকে টুয়ার্ডস দ্য স্পেশাল টিস্যু, যেমন কার্ডিয়াক গ্লাইকোসাইড কোথায় যায়? হার্টে। হ্যাঁ, তারপরে সেরকম টেট্রাসাইক্লিনের স্পেশাল অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য ক্যালসিয়াম কন্টেনিং টিস্যু। হ্যাঁ, তো এই যে ক্যালসিয়াম কন্টেনিং টিস্যুর তে যাবে, তার মানে টেট্রাসাইক্লিন কোথায় ডিপোজিট হবে? বাচ্চার বোনসে এবং টিথে, ক্যালসিয়াম কন্টেনিং টিস্যুতে। তাহলে বোনসে যদি এটা বাচ্চার ডিপোজিট হয় বেবি, তাহলে পরে তার গ্রোথ রিটার্ডেশন হবে, এবং যদি টিথে যায় তাহলে ডিসকালারেশন হবে। তাহলে আমরা উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা বলছি ল্যাকটেটিং মাদার, ইফ দ্য ল্যাকটেটিং মাদার কনজিউম দ্য সিএনএস ডিপ্রেশন ড্রাগ অর টেট্রাসাইক্লিন, হোয়াট উইল হ্যাপেন টু দ্য বেবি? আচ্ছা, এখন তোমাকে যেমন ভাইবাতে কোশ্চেন করা, স্যালিভারি সিক্রেশনে যায়, সোয়েটিং এর মধ্যে যায়, এরকম এক ড্রাগের নাম বলো তো। আচ্ছা, বা তোমাকে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ থেকে কোশ্চেন করা, রিফাম্পিসিন কোন কোন রুটে যায়। হ্যাঁ, তাহলে রিফাম্পিসিন, রিগার্ডিং রিফাম্পিসিন, যেমন এটা কি হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম ইনডিউসার, আমার আগের ক্লাসে ছিল, বা ট্রান্সফরমেশনের যে পরের ক্লাসটা মানে পার্ট 2। আমি এই যে পার্ট 1 পার্ট 2 ভাবে ক্লাসগুলো নেই কেন? কারণ ছোট ছোট ভিডিও যেন তোমাদের দেখতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা we are discussing about the drugs going through salivary secretion, sweating, tears, চোখের পানিও কি হয়ে যাবে? অরেঞ্জ কালার। রিগার্ডিং রিফাম্পিসিন কি বলছিলাম, যে রিফাম্পিসিন is the drug that is hepatic microsomal enzyme inducer. রিফাম্পিসিন এই এক্সটেনশনের ক্ষেত্রে সব রুট দিয়ে এক্সটেনশন হবে। তাহলে রিগার্ডিং অ্যান্টিটিউবারকুলার ড্রাগ রিফাম্পিসিন যখনই ভাইভাতে কোশ্চেন করা হয়, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ, হোয়াট আর দ্য কি অ্যাডভার্স ইফেক্ট অফ রিফাম্পিসিন, তাহলে প্রথমেই আমি বলবো, খেয়াল করো কথাটা, আমরা রিফাম্পিসিনের অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞেস করা হলো, তখন আমি প্রথমেই বলবো কি হার্মলেস অরেঞ্জ কালারেশন অফ অল দ্য সিক্রেশনস। তাহলে ইউরিন হয়ে যাবে অরেঞ্জ রেড, ফিসেস হয়ে যাবে রেড, অরেঞ্জ রেডিশ, তারপরটা সালিভার রং হয়ে যাবে, সোয়েটিং, ইভেন দ্য টিয়ার্স, চোখের পানির মধ্যেও কি অরেঞ্জ কালার চলে আসতে পারে। বলা হচ্ছে যে সমস্ত ফ্লুইড, সমস্ত সিক্রেশন দিয়েই কি যায়, রিফাম্পিসিন যায়। হ্যাঁ, এই জন্য আমি এটা বোর্ডে লিখলাম, অন্য কোনো ড্রাগের কথা লিখি না, রিফাম্পিসিন কেন লিখেছি, কারণ আমি যদি
এই কনসেপ্টটা আমার না থাকে রিগার্ডিং রিফাম্পিসিন, আমার যদি এই ধারণাটা আমার নিচে না থাকে অ্যাজ এ ফিজিশিয়ান, তাহলে আমি পেশেন্টকে এটা বলতে পারবো না। আর আমি যদি পেশেন্টকে এই কাউন্সেলিং করতে না পারি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ রিগার্ডিং রিফাম্পিসিন, তাহলে কি করব আমি ড্রাগ রেজিস্ট্যান্স, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ট্রিটমেন্ট করা খুবই কষ্টকর। কেন? পেশেন্টের জন্য প্রত্যেকটা অ্যান্টিটিবি ড্রাগ হলো কি হেপাটোটক্সিক, ভেরি মাচ টক্সিক। তাহলে অ্যান্টিটিবি ড্রাগ আবার একটা পেশেন্টকে আবার দেওয়া খুবই কি পেশেন্টের জন্য ক্ষতিকর এবং ফিজিশিয়ান হিসেবে একটা ব্যর্থতা। এই জন্য রিগার্ডিং রিফাম্পিসিন কেন বন্ধ করে দিবে? পেশেন্ট ভয় পেয়ে যাবে। তোমার যদি কাউন্সেলিং না করো, যে পেশেন্টকে যদি অ্যাসিওর না করি আমরা যে আপনি ভয় পাবেন না, আপনার প্রস্রাবের রং, আপনার পায়খানার রং এর চেঞ্জ হয়ে যেতে পারে, অরেঞ্জ কালার হতে পারে, ইভেন আপনার কি ঘামের সাথে থুথু লালা এগুলো অরেঞ্জ কালার হতে পারে। হ্যাঁ, তাহলে এই যে আপনি ভয় পাবেন না এরকম আপনার কালার চেঞ্জ হবে, এই কথাটা যদি আমি না বলি, তাহলে পেশেন্ট মনে করবে কি তার রক্ত যাচ্ছে ইউরিন দিয়ে, সাথে সাথে ওষুধটা বন্ধ করে দিলেই তো সমস্যা হয়ে গেল। আছে যাই হোক, এখন মেট্রোনিডাজল এটাও স্যালিভারি সিক্রেশনে যায়, এই জন্য কি মেটালিক টেস্ট হয়, ভ্যাজিনাল ফ্লুইডের সিক্রেশনে যায়, এই জন্য আমরা ওরালি মেট্রোনিডাজল দিয়ে ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস ট্রিটমেন্ট করতে পারি। হেয়ার নেইল এগুলো দিয়ে তো হেভি মেটালগুলো যায়, আমরা জানি লিথিয়াম, তারপরে পটাশিয়াম আয়োডাইড যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে দিস আর দ্য রুটস অফ ড্রাগ এক্সক্রিশন। এখন আরেকটা ছোট কথা দিয়ে আমরা শেষ করি ক্লাস, দ্যাট ইজ দ্য বর্ডার অফ কাইনেটিক্স। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা বলছি যে ফার্মাকোকাইনেটিক্সে এই ড্রাগ ইউজুয়ালি ফলো টু প্রসেস ফর দেয়ার ফার্মাকোকাইনেটিক বিহেভিয়ার ইন দ্য বডি। একটা হলো আমি কি লিখেছি বোর্ডে, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, আরেকটা লিখেছি জিরো অর্ডার কাইনেটিক্স। হ্যাঁ, কথাটা বুঝতে হবে। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স আমরা বলছি মোস্ট অফ দ্য ড্রাগ ফলো দ্য ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। হ্যাঁ, আচ্ছা, জিরো অর্ডার কাইনেটিক্সে কিছু ড্রাগ যায় যেটাকে আমরা বলি স্যাচুরেশন কাইনেটিক্স আর নন লিনিয়ার কাইনেটিক্স আর ডোজ কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কাইনেটিক্স আমরা এই অন্য নামগুলো কেন 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 এভাবে জিজ্ঞেস করা হয়, যদি জানা থাকে তাহলে উত্তর দিবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা বলছি যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা কি, যে রেটস অ্যাট হুইচ অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন, কথাটা বোঝা মুখস্থের না, কিন্তু আমরা বলছি যে রেট অ্যাট হুইচ ফার্মাকোকাইনেটিক্স, দ্যাট ইজ parameter of pharmacokinetics, absorption, distribution, biotransformation and excretion of the drug occur are proportional to the concentration of the drug. This is because the process follows the law of mass action. হ্যাঁ, তাহলে এই ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর that follow the law of mass action. Enzyme for metabolism of drug are usually more than required. তাহলে কি হবে, enzyme machinery is not saturated. At the time a constant fraction of the drug will come out. It is dose dependent and clearance is constant. তাহলে constant fraction of the drug come out বলা হচ্ছে যে যদি আমি 80 মিলিগ্রাম ড্রাগ দেই, 80 মিলিগ্রাম, তাহলে এর যদি তোমার কনস্ট্যান্ট, আমরা বলছি কি কনস্ট্যান্ট ফ্র্যাকশন পার ইউনিট অফ টাইমে চলে আসবে। তাহলে আমি যদি 80 মিলিগ্রাম দিই এবং 50% যদি এক্সট্রেটেড হয়, 50% যদি 80 মিলিগ্রামের এক্সট্রেটেড কত থাকবে, 40 মিলিগ্রাম। আমরা বলছি 50% এক্সট্রেটেড হবে, কনস্ট্যান্ট ফ্র্যাকশন পার ইউনিট অফ টাইমে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই 40 মিলিগ্রামের আবার 50% যদি এক্সট্রেশন হয় তাহলে কত হবে, 20, এইভাবে হবে 10। হ্যাঁ, তাহলে এইভাবে করে 50% এক্সট্রেটেড হবে পার ইউনিট অফ টাইম, মানে তোমার একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশন হবে পার ইউনিট অফ টাইমে। এটাকে আমরা বলি জিরো অর্ডার কাইনেটিক্স, এবং মোস্ট অফ দ্য ড্রাগ ফলো জিরো অর্ডার কাইনেটিক্স ইন দেয়ার ফার্মাকোকাইনেটিক বিহেভিয়ার। হ্যাঁ, এখন ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আচ্ছা, জিরো অর্ডার কাইনেটিক্সটা কি, here the rate of pharmacokinetics are proportional to the concentration of the drug. আচ্ছা, are not proportional to the concentration of the drug. যেখানে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে কি ছিল, proportional to the concentration of the drug, আমরা বলছি যে জিরো অর্ডার কাইনেটিক্সে এটা প্রপোর্শনাল নয়। যখন কিনা ড্রাগ মেটাবলাইজিং এনজাইমগুলো কম পরিমাণে থাকে দেন রিকোয়ার্ড এবং এনজাইম মেশিনারি স্যাচুরেটেড, হ্যাঁ, এনজাইম মেশিনারিগুলো স্যাচুরেটেড হয়ে থাকে, তখন একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ কামস আউট। হ্যাঁ, ইট ইজ ডোজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্লিয়ারেন্স ইজ ডিক্রিজড। তো এই ফলো করে কারা, ইথানল, ফিনাইট্রোইন, হাইড্রোজ অ্যাসপিরিন। হ্যাঁ,
ফলো করে কারা? 3টা ড্রাগ বললাম কি, এবং বোর্ডে লিখছি কেন জানতে হয়। ইথানল, ফিনাইটোইন, কি বললাম, হাইড্রোজ অ্যাসপিরিন। আচ্ছা, এখন আমরা বলছি যে এটা কি কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ। এখানে যেমন ধরো আমি যদি এখন 80 মিলিগ্রাম দেই, 80 মিলিগ্রাম দিলে পরে 10 মিলিগ্রাম চলে গেল, থাকবে কত? 70। আবার একটা নির্দিষ্ট টাইমে পরে 10 মিলিগ্রাম চলে গেল, হবে কত? ড্রাগটা 60। আবার এটা 10 মিলিগ্রাম চলে গেলে হবে এটা 50 মিলিগ্রাম। তাহলে এখানে আমরা বলছি যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের ক্ষেত্রে ফ্র্যাকশন, কনস্ট্যান্ট ফ্র্যাকশন পার ইউনিট টাইম। এখানে বলছি কনস্ট্যান্ট অ্যামাউন্ট। আচ্ছা, তো কে ফলো করে জিরো অর্ডার কাইনেটিক্স? দ্যাট ইজ ইথানল, ফিনাইটোইন, অ্যাসপিরিন, হাইড্রোজ অ্যাসপিরিন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা বললাম যে এটা বলে আমাদের ক্লাস শেষ। কি লাস্ট যে একটা কোশ্চেন লিখেছি আমরা, সেটা ইন এ শর্ট আমরা বলে দিই, হাউ ক্যান উই প্রলং। এটা আমার যেটা লেকচার পিডিএফ পাওয়া যাবে, দিব কমেন্ট সেকশনে, সেখানে ডিটেলস চেষ্টা করেছি একটু ডিটেলস লেখার। আমি ইন এ শর্ট ভিডিওতে বলে যাই, হাউ ক্যান উই প্রলং দ্য ড্রাগ অ্যাকশন। একটা ড্রাগের অ্যাকশন তুমি কিভাবে বাড়াতে পারি, কিভাবে বাড়াতে পারি একটা ড্রাগের অ্যাকশন। আমি যদি ড্রাগটাকে কোনো রুট চেঞ্জ করে দেই, হ্যাঁ, তারপরে আমি যদি ড্রাগের কি এটার আমি স্লো অ্যান্ড সাস্টেইন অ্যাবজর্পশন করি, যদি রুট চেঞ্জ করে অথবা কোনো সেকেন্ড সাবস্ট্রেট অ্যাড করে, তাহলে অ্যাকশন প্রলং করতে পারবো। ড্রাগের যদি আমি মেটাবলিজমটাকে কমিয়ে দিতে পারি এবং ড্রাগের এক্সটেনশনকে যদি কমিয়ে দিতে পারি, এই তো মেইন কথা, তাহলে আমি একটা ড্রাগের অ্যাকশন প্রলং করতে পারবো। তাহলে slow and sustained absorption of the drug, we're discussing how we can prolong the drug action. তাহলে প্রথম আমরা বললাম slow and sustained action। slow and sustained action of the drug। তাহলে আমরা ড্রাগের অ্যাকশন স্লো অ্যান্ড সাস্টেইন কিভাবে করব? বলছি যে আমি রুটটাকে অল্টার করে দেবো। হ্যাঁ, যেমন ইনসুলিন, ইনসুলিন আমি সাবকিউটেনিয়াস দেই স্লো অ্যান্ড সাস্টেইনড অ্যাবজর্পশনের জন্য। আমি যদি ইনসুলিন এমনি দেই, তাহলে পরে ইনসুলিনের হাফ লাইফ কত? 15 to 30 মিনিটস পরে ইনসুলিন আর পাওয়া যাবে না। এই জন্য আমরা কী করি, এর সাথে জিঙ্ক এবং প্রোটামিন অ্যাড করি, হ্যাঁ, হুইচ প্রলং দ্য অ্যাকশন, দেন উই গেইন দ্য প্রলং অ্যাকশন। প্রোটামিন যখন, প্রোটামিনটা কী করে, ইনসুলিনকে ধরে রাখে। হ্যাঁ, প্রোটামিন হচ্ছে ইনসুলিন রিলিজ ভেরি স্লোলি। তাহলে এই যে প্রোটামিন জিঙ্ক ইনসুলিন যেটা, সেটাকে আমরা সারাদিন ধরে ইনসুলিন আস্তে 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 রিলিজ করাচ্ছে, প্রোটামিন ধরে রাখছে, এটাকে আমরা বলি রিপোজিটরি অর ডিপোর প্রিপারেশন। হ্যাঁ, ইটস অ্যাক্টস এজ টেম্পোরারি স্টোর হাউস অফ ড্রাগ। এইভাবে আমরা রুট অল্টার করে অথবা অন্য কোনো সাবস্ট্রেট অ্যাড করে ড্রাগের সাথে ড্রাগের অ্যাকশন প্রলং করতে পারি। যেমন ধরো পেনিসিলিন, আরেকটা এক্সাম্পল বলি। পেনিসিলিন একটা এর হাফ লাইফ হলো 30 মিনিটস, হ্যাঁ, সরি 2 আওয়ার্স। তো তাহলে 2 আওয়ার্স পর পর একটা পেনিসিলিন জি ইঞ্জেকশন তোমার 2 আওয়ার্স পর পরে দিতে থাকবো। হ্যাঁ, এরকম পেইনফুল একটা ইঞ্জেকশন এটা তো সম্ভব না। তো সেই জন্য আমরা কি অ্যাড করি এর সাথে? বেনজাথিন অ্যাড করার পরে হাফ লাইফ 1 মান্থ হয়ে যায়। লং অ্যাক্টিং পেনিসিলিন পেলাম আমরা বাই অ্যাডিং বেনজাথিন পেনিসিলিন জি এর সাথে। তারপরে একটা কি অ্যাড্রেনালিন। হ্যাঁ, অ্যাড্রেনালিন আমরা কার সাথে অ্যাড করি? লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস। হ্যাঁ, তাহলে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের সঙ্গে যখনই আমরা অ্যাড্রেনালিন অ্যাড করি, হুইচ প্রডিউসেস দ্য অ্যাড্রেনালিন কি করে? ভেসো কনস্ট্রিকশন। সো অ্যানেস্থেটিক এজেন্টস ডাজ নট স্প্রেড অ্যান্ড অ্যাক্ট লোকালি উইথ আ প্রলং পিরিয়ড। এরকম অনেকগুলো এক্সাম্পল আমরা বলতে পারি যে হাউ উই ক্যান প্রলং দ্য অ্যাকশন অফ দ্য ড্রাগ বাই স্লো অ্যান্ড সাস্টেইনড অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ। তারপরে কি ড্রাগের মেটাবলিজম যদি কমিয়ে দিই, হ্যাঁ, তাহলে দ্বিতীয় আমরা বলছি যে উই ক্যান ডিক্রিজ দ্য মেটাবলিজম অফ ড্রাগ, ডিক্রিজ মেটাবলিজম, or we can decrease the extension of the drug. তাহলে স্লো অ্যান্ড সাস্টেইনড অ্যাকশন এর কিছু ওয়ে আমরা জানলাম। মেটাবলিজম কিভাবে কমাতে পারি? ড্রাগের মেটাবলিজমকে যারা বাড়ায়, হ্যাঁ, ড্রাগের মেটাবলিজম করায় যারা, হ্যাঁ, সেই মাইক্রোজোমাল এনজাইমকে ইনহিবিট করে দিব, তাই তো? আচ্ছা,
যেমন ধরো ইনহিবিশন অফ হেপাটিক ম্যাক্রোজোমাল এনজাইম, যেমন বাই এই হেপাটিক ম্যাক্রোজোমাল এনজাইম কে ড্রাগ দিয়ে যদি আমি ইনহিবিট করতে পারি, যেমন সিমিটিডিন, মেট্রোনিডাজল, ডাইসালফিরাম, আইসোনিয়াজেট, এগুলো আমি আগের ক্লাসেই বলেছি। হ্যাঁ, তাহলে কি হবে, ড্রাগের মেটাবলিজম কমে যেতে পারে। তারপর আমরা ড্রাগের এক্সটেনশন কমাতে পারি কিভাবে, এই যে একটু আগে আমরা বললাম পেনিসিলিনের সাথে কাকে কম্পিট করি আমরা, প্রোবিনিসিড, কোথায়, দ্য রেনাল টিবিউলার সিক্রেশন। তাহলে দুইজনে যখন কম্পিট করে তখন কি না আমরা পেনিসিলিনকে পেয়ে যাই, তার হাফ লাইফ প্রলং করি। হ্যাঁ, প্রোবিনিসিড চলে যায় আর পেনিসিলিন থেকে যায় বডিতে। হ্যাঁ, and we can also decrease the excretion of the drug by changing the pH of the urine. Acidic drug হয় তাহলে আমি administer করলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, urine is more acidic, so acidic drug is reabsorbed. Prolong the action of the drug, আমি চাচ্ছি অ্যাসিডিক ড্রাগটা বডিতে থাকুক, তাহলে আমি ইউরিনটাকে আরো কি করব, অ্যাসিডিক করে দেব বাই অ্যাডমিনিস্টার কি অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, আর বেসিক ড্রাগ যদি হয়, আমি যদি চাই যে বেসিক ড্রাগটা প্রলং অ্যাকশন থাকুক বডিতে, তাহলে আমি ইউরিনকে আরো বেসিক করে দেব বাই অ্যাপ্লাইং সোডিবাইকার্ব, বেসিক ড্রাগ ইট অ্যাবসর্ব। তাহলে এই গেল আমাদের মোটামুটি এক্সট্রেশনের রিলেটেড কথাবার্তা কি ফার্মাকোকাইনেটিক্স। এবং এই ফার্মাকোকাইনেটিকের যে প্যারামিটারের লাস্ট প্যারামিটার এক্সটেনশন আমরা পড়লাম ইন এ শর্ট, এটা এই যে বলছি এটা কি পিডিএফ থাকবে লেকচারের লিঙ্কের সাথে। আর এই বাকি যেগুলো আমি শুরু থেকে জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি থেকে শুরু করে অ্যাবজর্পশনের সম্ভবত একটা ক্লাস আমি এরকম রেকর্ডেড ভিডিও দিতে পারিনি, এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল। এই দুটো ছাড়া বাকি সবগুলোতে মোটামুটি পিডিএফ আছে। এবং যদি পিডিএফ না থেকে থাকে তাহলে পরে এই এক্সিস মেডিকেল স্কুলে হাতে লিখছে অনেক ছেলে মেয়ে, অনেক যত্ন করে, আমি জানি না অত সুন্দর করে আমি নিজেও হাতে লিখতে পারতাম না আমার পিডিএফগুলো, তারা এই যে আমি যা বলছি এগুলোই জাস্ট লিখে ফেলেছে। যারা কমিউনিকেট করে আমার সাথে ক্লাসের জন্য অনেক সুন্দরভাবে গোছানোভাবে তারা লিখেছে, তাহলে ওইগুলো আমরা কালেক্ট করতে পারি যাদের দরকার তাদের কাছ থেকে। হ্যাঁ, তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকুক। সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা।